ঠিক আছে। ফ্যাক্টরস এফেক্টিং কেমিক্যাল শিফট, এটার ইলেকট্রোনেগেটিভিটি আমরা পড়েছিলাম, আজকে পড়বো হলো হাইব্রিডাইজেশন ইফেক্ট। হাইব্রিডাইজেশন ইফেক্টে আমরা দেখেছি যে তোমার যখন sp3 হাইব্রিডাইজ হয়, sp3 হাইব্রিডাইজ কোনো মলিকুলার কার্বনের সাথে যে হাইড্রোজেন অ্যাটাচ থাকে সেই হাইড্রোজেনের মানটা কম হয়। sp2 হাইব্রিডাইজ কোনো কার্বনের সাথে যে হাইড্রোজেনটা যুক্ত থাকে তার কেমিক্যাল শিফট ভ্যালু একটু বেশি হয়। আবার যদি sp হয় সেক্ষেত্রে আরো বেশি হওয়ার কথা, কিন্তু অনেক কমে যায়, 2 থেকে 3 এর মধ্যে আসে। তো এই ব্যাখ্যাটা আমরা পড়বো, এটা কেন হয়। এটা আসলে ব্যাখ্যাটা ওই এস ক্যারেক্টারের মধ্যেই চলে যাবে, এস ক্যারেক্টার বেশি কমের মধ্যে। sp3 তে খেয়াল করো, sp তে কি করে, যত বেশি এস ক্যারেক্টার যত বেশি বাড়বে তখন কি হবে, এস ক্যারেক্টার বাড়া মানে তোমার হলো এস ক্যারেক্টার বাড়া মানে কি, মনে করো কার্বনের মধ্যে পেনটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, ওয়েট করো। এস ক্যারেক্টারের সাথে কিন্তু একটা ইলেকট্রোনেগেটিভিটির সম্পর্ক আছে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। এস ক্যারেক্টার বেড়ে যাওয়া মানে যে কার্বনটা এস ক্যারেক্টার বেশি, তার মানে কি সেই কার্বনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রন যে শেয়ার্ড ইলেকট্রনটা আছে সেটা সে নিজের কাছে টেনে নিতে চায়। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ইলেকট্রনটা টেনে নিতে চায়। তো সেটা যদি হয়, সেখানে দেখো sp3 যখন হবে সেখানে এস ক্যারেক্টার থাকবে অনেক কম, 25%। এখানে কি হচ্ছে, তার মানে কি এই যে কার্বনটা আছে, sp3 হাইব্রিডাইজড যে কার্বনটা আছে সেই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম থাকবে। আর sp2 হলে এস ক্যারেক্টার বেশি হয়, সেক্ষেত্রে এই এস ক্যারেক্টারের যে কার্বনটা আছে, এস ক্যারেক্টার বেশি হওয়ার কারণে যে শেয়ার্ড ইলেকট্রনটা কিছুটা কার্বনের দিকে চলে যায়। আর যদি sp3 হয় সেক্ষেত্রে এস ক্যারেক্টার সবচেয়ে বেশি 50%, সেক্ষেত্রে কি হবে, শেয়ার্ড ইলেকট্রনটা একদম কার্বনের কাছাকাছি থাকবে, ইলেকট্রোনেগেটিভ একটা অ্যাটমের মতো বিহেভ করবে, ঠিক আছে। তাহলে কি হলো, শেয়ার্ড ইলেকট্রন যখন তোমার কার্বনের কাছে চলে যাবে, আমি কিন্তু পড়ছি প্রোটনের মান, প্রোটন নিয়ে আমি চিন্তা করব। তো কার্বন যখন টেনে নিচ্ছি সবচেয়ে বেশি ডি শেল্ডেড জোনে চলে যাচ্ছে হচ্ছে sp যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা সবচেয়ে বেশি ডি শেল্ডেড জোনে। ডি শেল্ডিং জোনের মানে কি, ডি শেল্ডেড জোন মানে হচ্ছে তোমার খেয়াল করো যে এই যে যেহেতু এই হাইড্রোজেনের আশেপাশে ইলেকট্রনটা দূরে, যার কারণে এই ইলেকট্রন দিয়ে, এই যে শেয়ার ইলেকট্রন দিয়ে যে তোমার একটা ডায়াম্যাগনেটিক একটা কারেন্ট তৈরি হবে, সরি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের যে ইফেক্টটা সেটা হাইড্রোজেনের উপরে অনেক কম পড়বে। হ্যাঁ, আর যদি তোমার sp2 হয় সেক্ষেত্রে আরেকটু কম, আরেকটু বেশি পড়বে, সবচেয়ে বেশি পড়বে হচ্ছে তোমার sp3 হাইব্রিডাইজডের ক্ষেত্রে। তার মানে কি, প্রোটনের উপরে সবচেয়ে সবসময় খেয়াল করতে হয়, মানে যখন আমি এনএমআর পড়বো প্রোটনের ক্ষেত্রে, যে তার আশেপাশে ইলেকট্রনের ডেনসিটি আসলে কত আছে, কে কতটুকু দূরে আছে ইলেকট্রন থেকে। ইলেকট্রন যদি থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে সেখানে একটা কি আছে, ইলেকট্রন থাকলে একটা ইলেকট্রন যখন তোমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে যায়, আমি সবসময় প্রোটন এনএমআর যখন নিব আমি তাকে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিব, তাই না। ফিল্ড যখন দিব তখন কি এই বন্ডেড ইলেকট্রন গুলো প্লাস এই পাই ইলেকট্রন সবগুলো কিন্তু সার্কুলেট করে, পাই ইলেকট্রন সহ বন্ডেড ইলেকট্রন কিন্তু সার্কুলেট করে। এখন আমি শুধু যদি বন্ডেড ইলেকট্রনের কথা বলি, সেই ইলেকট্রন হাইড্রোজেনের কি ধরনের ইফেক্টটা করতে পারছে, ঠিক আছে, মানে শিল্ডেড জোনে দিচ্ছে নাকি ডিশিল্ডেড জোনে দিচ্ছে, এইটা আগে চিন্তা করতে হবে। যদি শিল্ডেড জোনে দেয় তাহলে ভ্যালুটা কমে আসবে, আর যদি ডিশিল্ডেড জোনে দেয় তাহলে হচ্ছে ভ্যালুটা কমে যাবে। শিল্ডেড কখন হবে, যখন ইলেকট্রনটা খুব কাছাকাছি থাকবে, হাইড্রোজেনের কাছাকাছি থাকবে, তখন শিল্ডিং জোনে যাবে বন্ডেড ইলেকট্রন। হ্যাঁ, সিগমা বন্ডেড ইলেকট্রন যখন তোমার হচ্ছে হাইড্রোজেনের কাছাকাছি থাকবে তখন শিল্ডিং জোনে যাবে, আর যদি সিগমা বন্ড ইলেকট্রন দুটো হাইড্রোজেন কাছ থেকে দূরে সরে যায় তখন ডিশিল্ডিং জোনে যাবে। তখন ডিশিল্ডিং জোনে যাওয়া মানে হচ্ছে ভ্যালুটা বেড়ে যাওয়া। আচ্ছা, সেক্ষেত্রে কথা ছিল যে তোমার sp যেহেতু সবচেয়ে বেশি, এখানে 50% হচ্ছে এস ক্যারেক্টার, সেক্ষেত্রে এখানে কথা ছিল সবচেয়ে বেশি বাড়বে হচ্ছে sp হাইড্রোজেনটা, কিন্তু sp হাইড্রোজেনের মান আছে 2 থেকে 3, এটা আসে হচ্ছে 4.5 থেকে 7.5, আর এখানে আসে 0.9 থেকে ম্যাক্সিমাম 3-4, 3.5-4 এরকম আসে, ঠিক আছে, 4 মনে করুন ধরে নিলাম, এরকম আসছে। তো এই যে 2 থেকে 3,
এখানে 50% হওয়ার পরেও তো বেড়ে যাওয়ার কথা ছিল, এখানে বাড়ছে না। এটা কারণ, আরেকটা কারণ হচ্ছে কি কারণ? কারণটা হচ্ছে তোমার আইসোট্রপিক ইফেক্ট। আচ্ছা, কারণটা হলো তোমার এই যে পাই ইলেকট্রন থাকে, ঠিক আছে, পাই ইলেকট্রনের সার্কুলেশনের কারণে, এটা তো আমি সিগমা বন্ডের কথা বললাম, পাই ইলেকট্রনের সার্কুলেশন, পাই ইলেকট্রন তো তোমার হচ্ছে তোমার কি মানে তোমার হচ্ছে খুব বেশি ফার্মলি বন্ডেড থাকে না, তাই না? পাই বন্ডেড ইলেকট্রন কিন্তু খুব সহজেই নড়াচড়া করতে পারে, যার কারণে পাই বন্ড ইলেকট্রন যখন সার্কুলেট করে আরো স্ট্রং একটা তোমার লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্ট তৈরি করে। সেই কারেন্ট থেকে একটা তোমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডটা হয় অ্যানিসোট্রপিক হয়। ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়? অ্যানিসোট্রপিক হয়। অ্যানিসোট্রপিক মানে কি? তোমার অ্যানিসোট্রপিক কথাটার অর্থ হচ্ছে যেটা সমান না, সব জায়গাতে সমান না। যার কারণে এই ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপি আমি পরে পড়াবো। ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপির কারণে এই একটা ইফেক্ট পড়ে হচ্ছে তোমার অ্যাসিটাইলিনিক হাইড্রোজেনের উপরে, যার কারণে এটা ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপির ডিশিল্ডিং জোনে পড়ার কারণে মানটা অনেক কমে যায়, ঠিক আছে? আদারওয়াইজ এফ ক্যারেক্টার বাড়ার জন্য, এফ ক্যারেক্টার কিন্তু আমি কথা বলছি সিগমা বন্ডের এফ ক্যারেক্টার, তো সেক্ষেত্রে আমার খেয়াল করো যে সিগমা বন্ডের ইলেকট্রনের যে পাওয়ার তার চেয়ে বেশি পাওয়ার হচ্ছে পাই বন্ডের যে ইলেকট্রন সেগুলোর। পাই বন্ডের ইলেকট্রন কি কি ইম্পোজ করছে? ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপি। আর সিগমা বন্ডের ইলেকট্রন কি দিচ্ছে? শিল্ডিং কিংবা ডিশিল্ডেড জোন দিচ্ছে, সরাসরি ডিরেক্টলি শিল্ডেড কিংবা ডিশিল্ডিং জোন দিচ্ছে, ঠিক আছে, এফ ক্যারেক্টার বেশি থাকার কারণে। এই দুইটা কারণের মধ্যে দেখা যাচ্ছে যে তোমার ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপির ইফেক্টটা বেশি পড়ে অ্যাসিটাইলিনিক হাইড্রোজেনের উপরে, যার কারণে মানটা অনেক কমে যায়, ঠিক আছে? শিল্ডিং জোনে পড়ার কারণে মানটা অনেক কমে যায়। কিন্তু এখানেও শিল্ডিং ডিশিল্ডিং ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপি থাকবে, যেখানে ডাবল বন্ড আছে এখানেও থাকবে। এর ইফেক্টটা একটু ভিন্ন, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু যদি হাইব্রিডাইজেশনের কথাটা আসে তখন শুধুমাত্র তোমার এখানে বলতে হবে যে এফ ক্যারেক্টার বাড়ার কারণে ভ্যালুগুলো বেড়ে যাবে, যেহেতু এফ ক্যারেক্টার বাড়া মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাওয়া। এফ অরবিটাল যেহেতু স্ফেরিক্যাল শেপড হয়, এ কারণে কি হয়, সে শেয়ার ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি বেশি রাখতে পারে। আর পি অরবিটাল যেহেতু ডাম্বেল শেপড হয়, ডাম্বেল শেপড হওয়ার কারণে একটু দূরত্ব হয়, হ্যাঁ, কার্বন থেকে দূরে সরে যায়। এটা হচ্ছে বেসিক কারণ। আচ্ছা, নেক্সটটা কি? নেক্সট আমি এটা পরে পড়াবো, হাইড্রোজেন বন্ডিংটা। আচ্ছা, ম্যাগনেটিক অ্যানিসোট্রপি। অ্যানিসোট্রপি কথাটার অর্থ কি? অ্যানিসোট্রপি, অ্যানিসোট্রপিক কথাটার অর্থ হচ্ছে সমান না, আইসোট্রপিক না, ঠিক আছে? আইসোট্রপিক মানে হচ্ছে সমান সমান। মনে করো একটা আমি একটা ফিল্ড তৈরি হলো, ম্যাগনেটিক ফিল্ড আমি মনে করো অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, এই সার্কেলের মধ্যে প্রত্যেকটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড অনুভূত যদি সমান অনুভূত হয়, মনে করো আমি 1.4 টেসলার একটা ম্যাগনেটিক ফিল্ড আমি অ্যাপ্লাই করেছি, যদি স্ফিয়ারের প্রত্যেকটা জায়গায় 1.4 টেসলা অনুভূত হয়, সেক্ষেত্রে আমি এই ফিল্ডটাকে বলতে পারবো আইসোট্রপিক ফিল্ড, আইসোট্রপিক, ঠিক আছে? আর যদি এরকম হয় 1.41 টেসলা অ্যাপ্লাই করার পরে এক জায়গায় কম এক জায়গায় বেশি, ঠিক আছে, সমান না, সব যার পুরো স্পেসটাতে সমান না, এরকম যদি হয়, অসমান যদি হয়, সেটাকে বলা হয় অ্যানিসোট্রপি। অ্যানিসোট্রপি। এখন কি বলছে দেখো, ম্যাগনেটিক অ্যানিসোট্রপি, তারপরে ম্যাগনেটিক ফিল্ডের একটা অসমতা তৈরি হয়। কখন তৈরি হয়? যখন পাই ইলেকট্রন থাকে তখন ম্যাগনেটিক ফিল্ডের একটা অসমত বা অ্যানিসোট্রপি তৈরি হয়। মনে করো যখন পাই ইলেকট্রন থাকছে, হ্যাঁ, তখন কি হচ্ছে, পাই ইলেকট্রন যখন একটা লাইন দেখো, aryl protons generally have a chemical shift as large as that of the proton of chloroform. ক্লোরোফর্মের সংকেত কি? CH Cl3। তিনটা ক্লোরিন, খেয়াল করো, তিনটা ক্লোরিন থাকার পরেও, তিনটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যুক্ত থাকার পরেও কিন্তু এই হাইড্রোজেনের যে ক্লোরোফর্ম প্রোটনের যে ভ্যালুটা আসবে, কেমিক্যাল শিফট ভ্যালু, তার চেয়েও বেশি আসে তোমার হলো কিসের প্রোটন? বেনজিনের প্রোটন। এত বেশি কেন আসে? ঠিক আছে, এত বেশি কেন আসছে, এটা হচ্ছে তোমার সংজ্ঞাটা হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপির মধ্যে। এখানে কি হয়, বেনজিনের দিকে দেখো 6টা পাই ইলেকট্রন থাকে, এখানে যখন ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয় তখন বন্ডেড ইলেকট্রন তো অবশ্যই, তার সাথে সাথে
যে পাই ইলেকট্রনটা আছে, পাই ইলেকট্রন গুলো সার্কুলেট করে। এখন কোন ধরনের, আমি তোমাদেরকে বলেছিলাম যে চার্জড পার্টিকেল যখন সার্কুলেট করবে, যেমন আমরা স্পিনের ক্ষেত্রে পড়েছি, যদি প্রোটন যেহেতু পজিটিভ চার্জ যুক্ত, সে যখন স্পিন করবে তারও কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটা খুব কম অ্যামাউন্ট, তাই তো? কম অ্যামাউন্ট বলেই কিন্তু আমি একটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিয়ে সেটাকে বাড়িয়ে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে সেটাকে বাড়ানোর ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে বন্ডের যে ইলেকট্রন গুলো আছে, পাই ইলেকট্রন কিংবা সিগমা ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো সার্কুলেট করা শুরু করে। এখন সার্কুলেট করলে তখন কি হয়, সার্কুলেট করলে যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত, তখন কি হয়, এই ইলেকট্রনের মুভমেন্টের কারণে, সার্কুলেশনের কারণে একটা রিং কারেন্ট তৈরি হয়। ঠিক আছে, একটা রিং কারেন্টের মতো তৈরি হয়, মনে হয় যে একটা তারের মধ্যে কারেন্ট দিলে যেরকম হয় ঠিক সেরকম। কারেন্ট যখন পাস করবে তখন কি হচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ড তার আশেপাশে তৈরি হবে। ঠিক আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা হবে অ্যানিসোট্রপি। কেন অ্যানিসোট্রপি হবে, কারণ এই রিং কারেন্টের কারণে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, এই যে অ্যাপ্লাইড ফিল্ড আমি দিয়ে রেখেছি, অ্যাপ্লাইড ফিল্ড দেওয়ার কারণে কি হবে, কিছু কিছু জায়গায় সে অপোজ করছে, কিছু কিছু জায়গায় সে অ্যালাইন করবে, যার কারণে এই কিছু কিছু জায়গায় অ্যালাইন করছে, আবার কিছু জায়গায় তোমার হচ্ছে অপোজ করছে, যার কারণে বেঞ্জিনের আশেপাশে একটা ম্যাগনেটিক অ্যানিসোট্রপি তৈরি হবে। তার মানে কি, ম্যাগনেটিক ফিল্ড বেঞ্জিনের প্রত্যেকটা জায়গায় কিন্তু সমানভাবে ম্যাগনেটিক ফিল্ডটা অনুভূত হবে না। খেয়াল করো এখানে কি বলছে, এটা পি অরবিটাল, তাই তো? এটা হচ্ছে পি অরবিটাল। পি অরবিটালে পাই ইলেকট্রন গুলো আছে। তো পাই ইলেকট্রন যখন সার্কুলেট করছে, এখানে খেয়াল করো, যখন সার্কুলেট করছে ইলেকট্রন কিন্তু তোমার প্রত্যেকটা অরবিটালে একটা করে, ঠিক আছে, একটা করে অরবিটাল যখন সার্কুলেট করছে তখন কিন্তু পুরো অরবিটাল জুড়ে সার্কুলেট করে। প্লেনটা কিরকম থাকে, তোমার কার্বন থাকে অন দ্য প্লেন, না এটা তো প্ল্যানার একটা মলিকুল, তাই না? ঠিক আছে, প্রত্যেকটা মলিকুলই অ্যাটমিক একটা প্লেনে থাকবে। তো যখন তুমি সার্কুলেশনটা হচ্ছে তখন মনে করো যে আমি যদি একটু প্লেনে আঁকতে চাই, এই হাইড্রোজেন গুলো তো এখানে আসছে, তাই তো? এই যে মাঝখানে যে পাই ইলেকট্রন সার্কুলেশনের কারণে একটা যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, আর আমি যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি, এই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের সাথে যে রিং কারেন্ট তৈরি হচ্ছে, রিং এর কারণে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, যদি একই দিকে হয়, যদি একই দিকে হয় তাহলে অ্যালাইন উইথ দ্য ফিল্ড, আর বিপরীত দিকে হলে অপোজ দ্য ফিল্ড। ঠিক আছে, এখন দেখো সার্কুলেশনের কারণে এই যে সার্কুলেট করছে, উপরে নিচে দেখাচ্ছে, হ্যাঁ উপরে নিচে কিন্তু দুটা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে তোমার হচ্ছে জাস্ট অরবিটাল দিয়ে বোঝাচ্ছে। তোমার উপরে এবং নিচে পাই ইলেকট্রন গুলো সার্কুলেট করতে থাকে। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে, খেয়াল করো, হাইড্রোজেন গুলো কিন্তু এবং কার্বন গুলো কিন্তু একটা প্লেনে, কিন্তু পাই অরবিটাল কিন্তু প্লেনের উপরে এবং প্লেনের নিচে থাকে, কারণ sp2 হাইব্রিডাইজ, তাই তো? প্রত্যেকটা কার্বন, আর আরেকটা পি অরবিটাল যেটা থাকবে সেটা প্লেনের উপরে এবং নিচে থাকবে, এবং রিং কারেন্ট থাকে কি প্লেনটার উপরে এবং নিচে একটা রিং কারেন্ট তৈরি হয়। তো সেখানে যখন অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়, কি দেখা যায় যে এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা খেয়াল করো, এটা কিন্তু ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপি তৈরি হচ্ছে। খেয়াল করো, এই যে রিং কারেন্টের কারণে আমি আমার দিকটা হচ্ছে এইটা, অ্যাপ্লাইডের দিকটা আছে এটা, আর এখানে কি হচ্ছে দেখো, দিকটা কিন্তু এটা এইদিকে পুরাপুরি অপোজ করছে, দেখো মাঝখানে কিন্তু পুরাপুরি অপোজ করে যাচ্ছে। ঠিক আছে, দিয়ে এটা হচ্ছে এইখানে যাচ্ছে, কিন্তু হাইড্রোজেনের দিকটা, যেখানে হাইড্রোজেন থাকে, দেখো এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের দিকটা কি হচ্ছে, সেটা কিন্তু অনেকটা একই দিকে যাচ্ছে। খেয়াল করো, এখানেও কিন্তু একই দিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু একই দিকে। এই যে বের হয়ে এই যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা দেখো, হাইড্রোজেন যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে কি হবে, অ্যালাইনড উইথ দ্য ফিল্ড হবে। ঠিক আছে, অ্যালাইন উইথ দ্য ফিল্ড হলে কি হবে, আর শুধুমাত্র মাঝখানে রিং এর এই জাস্ট কার্বনের মাঝখানে বরাবর কি হয়, অপোজ দ্য ফিল্ড হয়। এই যে দেখো, এই মাঝখান দিয়ে তোমার হচ্ছে কি করছে, অপোজ করে দিচ্ছে। আবার এটা কি হয়, সেখানে যুক্ত হয়। ঠিক আছে, এরকম যুক্ত হলে এই যে দেখো, এই মাঝখানটা কি হয়, এরকম তীর। তো এই যে ডিরেকশনটা আর অ্যাপ্লাইডের ডিরেকশনটা কিন্তু মানে বিপরীত দিকে, যার কারণে রিংটার বেঞ্জিন রিং এর শুধুমাত্র মাঝখানে তোমার অপোজ করে যায়।
সেটা যেটা হয় হচ্ছে শিল্ডেড জোন, শিল্ড করে দিচ্ছে, বাধা দিচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটাকে। আর হাইড্রোজেনের দিকগুলোতে কি হয়, হাইড্রোজেনের দিকগুলোতে হচ্ছে অ্যালাইন্ড উইথ দ্য ফিল্ড হয়, সেখানে ম্যাগনেটিক ফিল্ডটা বেশি অনুভূত হয়। বেশি অনুভূত হলে কি হবে, ল্যামার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। ল্যামার ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে আমি যখন রেডিও ফ্রিকোয়েন্সি দিব, রেডিও ফ্রিকোয়েন্সি ইনকামিং রেডিও ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করতে গেলে ল্যামার ফ্রিকোয়েন্সি যেহেতু বেশি, তোমার ইনকামিং রেডিও ফ্রিকোয়েন্সিটাও বেশি অ্যাবজর্ব করবে, যার কারণে ওয়েলটাও কিন্তু বেশি আসবে। ঠিক আছে, ওয়েলটা কিন্তু বেড়ে যাবে। এই কারণে তোমার হচ্ছে হাইড্রোজেন গুলোর ভ্যালু, বেনজিন রিং এ হাইড্রোজেনের ভ্যালু কিন্তু অনেক বেশি আসে, কারণ 6টা পাই ইলেকট্রনের যে সার্কুলেশন ম্যাগনেটিক ফিল্ড আছে এটা অনেক স্ট্রং হয়। স্ট্রং হলে কি হয়, যখন অ্যালাইন করে যায়, এখানে যখন হাইড্রোজেন গুলো অ্যালাইন করে তখনও কিন্তু একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড এই হাইড্রোজেন গুলো ফিল করলে তখন আলটিমেটলি রেডিও ফ্রিকোয়েন্সিটা হায়ার ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করে। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবে যে বেনজিন রিং এর উপরে কিংবা নিচে যদি কোনো প্রোটন কখনো চলে আসে, জাস্ট বেনজিন রিং এর কার্বনটা দিয়ে খেয়াল করবে, কার্বনের উপরে এবং নিচে যদি কোনো প্রোটন চলে আসে সেক্ষেত্রে ভ্যালুটা অনেক কমে যাবে, শিল্ডেড জোনে পড়বে। অনেক সময় কিন্তু 3 ডাইমেনশনালি একটা প্রোটন দেখা যায় যে তোমার মনে করো এখানে অনেকগুলো ব্রাঞ্চড কোনো কার্বন এরকম আছে, ঠিক আছে, তখন কিন্তু দেখা যায় যে কোনো একটা প্রোটন কিংবা যদি তোমার কোনো সাইক্লিক কম্পাউন্ড হয়, প্রোটন কিন্তু তোমার অনেক সময় বেনজিনের উপরে জাস্ট কার্বনের যে স্কেলটনটা আছে কার্বনের স্কেলটনের উপরে কিংবা নিচে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রোটনটার মানটা অনেক কমে যাবে। কিন্তু বন্ডের যে হাইড্রোজেন, যে বেনজিনের যে হাইড্রোজেন থাকবে সেটার মানটা সবসময় বেশি হবে। ঠিক আছে, এই কারণে বেনজিনের মানটা অনেক বেশি আসে। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন তোমার হলো ইথাইনের ক্ষেত্রে কেন তোমার হচ্ছে এত কম আসে। কারণ হচ্ছে যখন যে আমি একই কথা, যে যখন এই যে তোমার ট্রিপল বন্ডের ইলেকট্রন যখন রোটেট করবে, সার্কুলেট করবে, তখন কি হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডটা খেয়াল করো, এই যে তোমার বের হচ্ছে ডিরেক্টলি অপোজ করে। ঠিক আছে, যেহেতু লিনিয়ার একটা মলিকুল, আমরা জানি যে তোমার এটা শেপটা হচ্ছে লিনিয়ার যদি হয়, সার্কুলেট করছে, একটা ম্যাগনেটিক ফিল্ড করছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনগুলো দেখেন দেওয়া আছে, দেখো এভাবে, সরি এরকম আসবে, তাই তো, এরকম করে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমার, আর অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন হচ্ছে এরকম। তার মানে কি ডিরেক্টলি কিন্তু সেটাকে অপোজ করছে, একদম ডিরেক্ট অপোজিশনের প্লেসটাই কিন্তু তোমার হাইড্রোজেনটা লিনিয়ার পজিশনে, দেখো এখানেও কিন্তু এইভাবে করে আসলে কি হবে, ডিরেক্টলি আমার ম্যাগনেটিক ফিল্ডের বিপরীত দিকে, যার কারণে দুইটা হাইড্রোজেন কি করে, শিল্ডেড জোনে পড়ে যায়। ঠিক আছে, শিল্ডেড জোনে যদি পড়ে তখন কি হবে, ম্যাগনেটিক ফিল্ড কম অনুভূত হবে, আলটিমেটলি ল্যামার ফ্রিকোয়েন্সি কম হবে, ল্যামার ফ্রিকোয়েন্সি কমে গেলে তোমার হচ্ছে ইনকামিং রেডিও ফ্রিকোয়েন্সি কম অবজার্ভ করবে। ঠিক আছে, এই কারণে তোমার অ্যাস্টাইলিনের তোমার ক্ষেত্রে তোমার যদিও কার্বনের এসপির কারণে অনেক বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেড়ে না গিয়ে অনেক কমে যায়। কারণ হচ্ছে খেয়াল করো, সবসময় মনে রাখবে যে সিগমা ইলেকট্রনের যে ইফেক্ট, যেটা আমরা sp3 sp2 বলছি হাইব্রিডাইজেশন ইফেক্ট, তার চেয়ে অনেক বেশি ইফেক্ট হবে হলো তোমার পাই ইলেকট্রনের কারণে। কারণ পাই ইলেকট্রন সবসময় মুভমেন্ট করতে পারে, কিন্তু সিগমা ইলেকট্রন কিন্তু করতে পারে না। আচ্ছা, এটা তোমার আগে পড়ে আসছে, তারপর আমি ডিটেইলস বুঝালাম। কে কে বুঝতে পারো নাই বলো দেখি, হয়ে বুঝতে পেরেছো? আচ্ছা, তালহা সাবিন কি ক্লাস করছে? তালহা কি পাস করেছে বলো দেখি একজন? ম্যাম একটা বিষয় ফেল করেছে ম্যাম। কোনটাতে? ম্যাম 422 মানে ম্যাম মনে হয় অ্যাটেন্ড করেননি সেজন্য ফেল আসছে। ও, তো ভালোই পারে সে। ম্যাম এটা অ্যাটেন্ড করলে ম্যাম ভালো হতো, তাহলে পাস করে বের হয়ে যেত, আদারওয়াইজ এখন ঝামেলা হবে আরো। তাই না? ও, 422 জি কোর্স তো সোজা ছিল। 422 অর্গানিক সব কোর্সে অ্যাটেন্ড করলো। ম্যাম এটা অ্যাটেন্ড করলে পাস করে ফেলতো, মনে হয় অ্যাটেন্ডই করেনি সেজন্য পাস হয়নি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা। ও কি ক্লাস করে নাকি কোন কোর্স নিয়েছে? নাও নিতে পারে। ম্যাম প্রথম প্রথম দেখা যেত, বাট এখন দেখা হ্যাঁ যায় না, হ্যাঁ হ্যাঁ, মেবি ক্লাস করছে না। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, তোমাদের যদি বাই চান্স কখনো অ্যাটেন্ডেন্স চাই, এটা মনে রেখো যে অ্যাটেন্ডেন্স কিন্তু আমার কাছে রেকর্ড থাকছে, বুঝছো? আচ্ছা, তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। আগে যেহেতু পড়া ছিল, তারপর আবার একটু ডিটেলস বোঝাই দিল। নেক্সট স্লাইডে চলে যাই। এখানে কি হয়, তোমার শেল্ডেড জোনকে
পজিটিভ সাইন এবং ডিশেল্ডিং জোনকে তোমার নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করে। হ্যাঁ, এখন যেখানেই পাই ইলেকট্রন থাকবে সেখানেই একটা শিল্ডেড এবং ডিশেল্ডিং জোন তৈরি হবে, এটা মনে রাখবা, যেখানেই পাই ইলেকট্রন থাকে না কেন। এখানে দেখো তার মানে কার্বনিল, কার্বন কার্বন ডাবল বন্ড, সেখানেও কিন্তু একটা শিল্ডেড ডিশেল্ডেড জোন কিন্তু থাকবে। আচ্ছা, সাধারণত তোমার ডাবল বন্ডের ক্ষেত্রে খেয়াল করবা, যখন ডাবল বন্ড থাকবে, ডাবল বন্ডের সবই তো প্ল্যানার, তাই না? sp2 হাইব্রিডাইজেশন মানে কিন্তু প্ল্যানার মলিকুল। তো সেখানে কি হচ্ছে দেখো, প্লেনের উপরে এবং নিচে একটা কোণ করে তোমার হচ্ছে যে একটা কোণ কল্পনা করে নিবা। কখনো যদি কোনো 3 ডাইমেনশনাল কোনো বড় স্ট্রাকচার যদি কখনো আসে, হ্যাঁ, এবং তোমার প্রোটন এনএমআর প্রেডিক্ট করতে বলে যে কোন প্রোটন কিরকম আসবে, তখন কিন্তু প্রেডিক্ট করার সময় তোমাদের একটু 3 ডাইমেনশনালি চিন্তা করে নিতে হবে। যদি ডাবল বন্ড থাকে, ডাবল বন্ডের কিন্তু তোমার উপরে এবং নিচে একটা কোণ তৈরি হয়, সেই কোণ হচ্ছে তোমার শিল্ডেড জোন এবং কোণের বাইরে হলো ডিশেল্ডেড জোন। আচ্ছা, তো এই শিল্ডেড জোন, এখানে যেমন তোমার প্রোটন কি বলে বেঞ্জিনে আমাদের এতক্ষণ যে পড়লাম, আমি কি বলেছিলাম, জাস্ট বেঞ্জিনের যে কার্বন স্কেলটন আছে, স্কেলটনের উপরে থাকে শিল্ডেড জোন, আর আশেপাশে যে থাকে হচ্ছে তোমার ডিশেল্ডেড জোন। ঠিক আছে, এই যে তোমার এটা কোণ করে দিয়েছে, কোণ করে কল্পনা করে নিবা তোমরা, এটা কোণ করে যদি চিত্র আঁকতে বলা হয় তখন চিত্রকে দিবা, আর যদি কখনো আননোন স্ট্রাকচার আসে তখন এভাবে করে চিন্তা করবা আর কি। আচ্ছা, পজিটিভ সাইন দিয়ে প্রকাশ করছে। দেখো এখানে কার্বনিলের ক্ষেত্রেও কিন্তু তোমার অনেক সময় তোমার বোঝা যায় না যে কার্বনিল পাশের কোন হাইড্রোজেনের মানটা বাড়বে কি কমবে, তখন কিন্তু একটা কোণ চিন্তা করে নিবা। যদি কোণের মধ্যে পড়ে হাইড্রোজেনটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, কোন একটা হাইড্রোজেন এরকম হচ্ছে যে তোমার এখানে কার্বন টার্বন এখানে এসে পড়েছে, হ্যাঁ, তখন কিন্তু মানটা কমে যাবে। আর যদি দেখো, তার মানে কোথায় ডিশেল্ডেড জোন, ডিশেল্ডেড জোন হচ্ছে কার্বনের পাশে এবং অক্সিজেনের পাশে ডিশেল্ডেড জোন হচ্ছে, তার মানে ওখানে কোনো প্রোটন পড়লে সেটার মানটা বেড়ে যাবে, আর এই কোণের মধ্যে পড়লে সেটা মানটা কমে যাবে। এটা হচ্ছে ইথিলিনের ক্ষেত্রে। ইথিলিনের ক্ষেত্রে যেটা বলছিলাম যে প্রোটন সবসময় অনেক কম আসে, এটা কারণ হচ্ছে যে তোমার দেখো একদম কোণের মধ্যে পড়ে, ঠিক আছে, ডিরেক্টলি কোণের মধ্যে পড়ে, এই কারণে তোমার ভ্যালুটা অনেক কমে যায়। পজিটিভ সাইন দেখো, আচ্ছা মনে রাখবা, ডেল্টা পজিটিভ সাইন মানে হচ্ছে ডিশেল্ডিং জোন। আচ্ছা, এখানে একটা দেখো তোমার এই যে ট্রিপল বন্ডের কোনটা এমন হলো কেন? ট্রিপল বন্ডের কোনটা এমন হলো কারণ হচ্ছে তোমার যখন ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডে কিরকম শেপ হচ্ছে সেই শেপ অনুযায়ী তোমার ডিপেন্ড করবে, ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনের উপর ডিপেন্ড করবে শেপটা। ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন দেখা যাচ্ছে যে তোমার, দাঁড়া, ওরা ওইটাকে লিনিয়ার নিয়ে গেছে, তো আমি আমার পেনটা কাজ করতেছে না। আচ্ছা দাঁড়া, একটা পেন নিয়েছি আমি। আচ্ছা, এখানে তোমার যে প্রশ্নটা করলা যে তোমার হচ্ছে এখানে আগে দেখো আমরা চিত্রটা কিন্তু ভার্টিক্যালি ছিল, হ্যাঁ, এখন ভার্টিক্যালি না দিয়ে এখন কি করেছে, আড়াআড়ি করে দিয়েছে, হরাইজন্টালি দিয়েছে। হরাইজন্টালি দেওয়ার কারণে তোমার কোনটা বাঁকা বাঁকা হয়ে গেছে আর কি। ম্যাম এইখানে তো হচ্ছে যে একই ম্যাম, এটা মুভ করলে তো আগের মতো হয়ে যায়, মানে এই যে এটা যে হ্যাঁ, মুভ করলে আগের মতো হয়ে যায়, এটার মতো তো হয়ে যায়, তার সামনেটার মতো হয়ে যায়। হুম হুম হুম
কিন্তু যেহেতু তোমার হচ্ছে অ্যাসেল কি হয়, লিনিয়ার হয়, লিনিয়ার হওয়ার কারণে লিনিয়ারলি এঁকে তারপর তোমার হচ্ছে শেলেড এবং ডিশেলেড জোন দেখিয়েছে। তুমি যদি এটাকে জাস্ট এটাকে রোটেট করে ঘুরায় নাও চিত্রটাকে, হ্যাঁ, তখন দেখবে যে এটা এটা আলটিমেটলি এই কোণটার মতোই হবে, কোণটার মতোই হবে। একেবারে হ্যাঁ। শুধুমাত্র কি হবে তখন, এই প্রোটনটা খেয়াল করো, প্রোটনটা কিন্তু এই কোণের মধ্যেই পড়বে। জাস্ট এখানে ট্রিপল কার্বন, ট্রিপল বন্ড কার্বন, এখানে হাইড্রোজেন। ঠিক আছে, একই হবে আর কি। তোমার খেয়াল করতে হবে যে তোমার হাইড্রোজেন গুলো তোমার হচ্ছে কিসের কোথায় কোথায় যাচ্ছে, কোণের বাইরে না কোণের ভিতরে। আচ্ছা এখন দেখো পেনটা একটু ডিস্টার্ব করছে। আচ্ছা অ্যানিসোট্রপির ক্ষেত্রে একটা জিনিস দেখো, যদি প্রোটনের কি বলে বেঞ্জিন রিং এর মাঝখানে চলে আসে, সেখানে ক্ষেত্রে দেখো এই যে এই ধরনের প্রোটন দেখো, এখানে দেখো এই রিং কারেন্টের ক্ষেত্রে তোমার যে প্রোটন গুলো তোমার রিং এর মাঝখানে পড়েছে তাদের কিন্তু ভ্যালু গুলো অনেক কম, কিংবা যে কার্বন যে স্কেলটনটা আছে স্কেলটনের মাঝখানে যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু সেই প্রোটন গুলোর মানটা অনেক কমে যায়। আর বন্ডের যে হাইড্রোজেন থাকে সেই বন্ডেড হাইড্রোজেনের মানটা কিন্তু সবসময় মানে যেটা বেড়ে থাকে সেটাই হয় কিন্তু। ঠিক আছে, যেমন দেখো প্রথম কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো CH2 টা, যে ব্রিজিং যে CH2 টা, ব্রিজিং CH2 টা কিন্তু একদম কার্বন স্কেলটনের উপরে পড়েছে। উপরে পড়ার কারণে তোমার রিং কারেন্টের কারণে যে তোমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, শিল্ডিং জোনে পড়ছে, শিল্ডিং জোনে পড়ার কারণে এই প্রোটনটা কিন্তু এই যে এই প্রোটনটা কিন্তু তোমার সবসময় শিল্ডেড জোনে পড়ছে, এ কারণে মানটা কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো রিং কারেন্ট 6টা পাই ইলেকট্রন আছে। এই যে এই বেঞ্জিন রিংটা চিন্তা করো, ঠিক আছে, এখানে যে তোমার এটা কিন্তু ফ্ল্যাট, হ্যাঁ, একটা প্লেনে মনে করো, টেবিলে পড়ে আছে মনে করো, টেবিলের উপরে তোমার হচ্ছে এই CH2 টা। ঠিক আছে, এই CH2 যেহেতু তোমার হচ্ছে যে শিল্ডিং জোনের মধ্যে কিন্তু পড়ছে না, খেয়াল করো কার্বন যে স্কেলটনটা আছে, যা স্কেলটনের উপরে অথবা নিচে, এই জায়গায় যদি কোনো প্রোটন থাকে সেই মানটা কিন্তু অনেক কমে যাবে, শিল্ডেড হয়ে যাবে। ঠিক আছে, ঠিক দেখো এই CH2 টা কিন্তু জাস্ট কার্বন স্কেলটনের উপরে পড়েছে, যার কারণে মানটা কিন্তু অনেক কমে যাচ্ছে। দেখো -1 ppm এ চলে যাচ্ছে, এত বেশি শিল্ডেড হচ্ছে। আচ্ছা এই পরে কার্বনটা দেখো এখানে কি হচ্ছে, তোমার এই যে হাইড্রোজেন গুলো আছে, ইনার হাইড্রোজেন গুলো সবগুলোই কিন্তু একদম কার্বন স্কেলটনের মাঝখানে পড়ছে, যার কারণে তোমার হলো এখানে রিং কারেন্ট অনেক বেশি, শিল্ডেড জোনটা অনেক বেশি, এই মানগুলো কিন্তু অনেক কম আসে, আর এই মানগুলো সবসময় বেশি আসবে। ঠিক আছে, এই মানগুলো ঠিক আছে, আমি বুঝতে পারছি তো, এই কিন্তু প্রশ্ন মাঝে মাঝে আসে। না আবার একটু বলেন। এটা হচ্ছে তোমার, আমার কি বলছিলাম যে বেঞ্জিনের ক্ষেত্রে যখন রিং কারেন্ট তৈরি হবে, হ্যাঁ, এই যে এই ধরনের কম্পাউন্ড দেখো বেঞ্জিনিং এ জাস্ট একটা কোণ কল্পনা করতে হবে। আমি যদি এখানে একটা কোণ চিন্তা করি, দেখো কোণটা এইটা কিরকম হবে। আমার পেনটা এত ডিস্টার্ব করছে কারণ আমি এটা দেখাতে পারছি না। আচ্ছা এই কোণ যদি তুমি এটা চিন্তা করো, বেঞ্জিন রিং থাকলে একটা ফার্স্টে একটা কোণ চিন্তা করতে হবে। যদি কোণের উপরে কিংবা নিচে যদি কোনো তোমার হচ্ছে প্রোটন যদি পড়ে, সেক্ষেত্রে ওখানে শিল্ডেড জোন হবে। শিল্ডেড জোন হওয়া মানে ভ্যালুটা কমে যাওয়া, তাই তো। আর ডিশিল্ডিং জোন মানে ভ্যালুটা বেড়ে যাওয়া। এখানে যে পজিটিভ সাইন, এই যে দেখো আমি জাস্ট বেঞ্জিনিং এর উপরে, প্লেনটার উপরে এবং নিচে আমি একটা কোণ তৈরি করে নিয়েছি, কোণ এঁকে নিয়েছি। ঠিক আছে, চিন্তা করে নিতে হবে। এখন দেখো এই CH2 কিন্তু একদম কোণের মাঝখানে পড়েছে। মাঝখানে পড়া মানে হচ্ছে ডিরেক্টলি শিল্ডেড জোন, প্লাস মানে হচ্ছে শিল্ডেড, শিল্ডিং জোন, প্লাস মানে হচ্ছে শিল্ডেড জোন, আর নেগেটিভ মানে সাইন মানে হচ্ছে ডিশিল্ডেড জোন। এটাকে জাস্ট জোনটাকে প্রকাশ করার জন্য। ঠিক আছে, পজিটিভ কোণের মাঝখানে হলে পজিটিভ সাইন যেহেতু হয়, পজিটিভ সাইন মানে একদম শিল্ডেড জোনে পড়ছে। তার মানে দেখো এই CH2 টা মাঝখানে যে তোমার ব্রিজিং যে CH2 টা আছে, এটা কিন্তু শিল্ডেড জোনে পড়ে। শিল্ডেড জোনে পড়ার কারণে এটা ভ্যালু কত হয়, -1 ppm, -1 ppm। তার মানে দেখো মাইনাস চলে যাওয়া, জিরোর কাছাকাছি কিন্তু আমরা শিল্ডেড প্রোটন বলি, তাই তো। আর যদি মাইনাস চলে যায় সেটা কিন্তু আরো বেশি শিল্ডেড থাকে।
আর এই প্রোটনগুলো খেয়াল করো, এই প্রোটনগুলো কিন্তু কি হচ্ছে, এই প্রোটনগুলো কিন্তু দেখো কোনটা খেয়াল করো, কোণের বাইরে, কিন্তু কোণের বাইরে যদি হয় সেটা কিন্তু ডিশেল্ডেড জোন, ডিশেল্ডেড জোনে হলে কিন্তু ভ্যালুগুলো কমবে না, বাড়বে। তার মানে যখন প্রোটন এনএমআর আমরা যখন নিব তখন দেখা যাবে এই CH2টার মানটা কিন্তু অনেক বেশি কম আসবে, বাকিগুলো কিন্তু অ্যাজ ইউজুয়ালি বেশি আসবে। ঠিক আছে, তবে ম্যাম এখানে ম্যাম ডিসিলের জন্য যে -2.0 ppm দেখাচ্ছে। -2 না, এটা তোমার অ্যাপ্রক্সিমেটলি বলছে, অ্যাপ্রক্সিমেটলি এই আচ্ছা জি। সাইনটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সাইন। হ্যাঁ, এটা হচ্ছে 2 ppm দেখাচ্ছে। 2 ppm মানে হচ্ছে যেমন আমরা যেটা বলি বেনজেলিক প্রোটনের কিন্তু 2 থেকে 3 হয়, ওটা দেখাচ্ছে সেম। আমি জানি না আমার ল্যাপটপের স্ক্রিনে ধুলা পড়েছে নাকি এই কারণে আমার পেনটা আসলে মুভ করছে না, দাঁড়াও আমি একটু মুছে নেই। আচ্ছা, ওটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সাইন। এর পরের কম্পাউন্ডটা খেয়াল করো, আমি যদি ঠিক একইভাবে তোমরা খালি এতটুকু মনে রাখবা, যেখানে পাই ইলেকট্রন থাকবে, পাই ইলেকট্রনে কার্বন যে স্কেলটনটা আছে স্কেলটনের উপরে, এবং যে স্কেলটনটা খেয়াল করবা, কার্বন স্কেলটন কতটুকুন, এই যে এতটুকুন, এতটুকুনের উপরে এবং নিচে। এটা তো একটা প্ল্যানার কম্পাউন্ড, 3 ডাইমেনশনালি চিন্তা করতে পারতে হবে কিন্তু। এটা তো একটা প্ল্যানার কম্পাউন্ড, sp2 হাইব্রিডাইজড, একটা প্লেনে আছে, মনে করো একটা কাগজের উপরে বেনজিনের এই পার্টটুকুন হাইড্রোজেন সহ কার্বন পার্টটুকুন আছে। পেজটার মনে করো একটা পেপারের উপর আমি যদি বেনজিনকে রাখতে পারি, স্ট্রাকচারটাকে যদি তুমি বসাও, তাহলে পেপারের উপরে একটা কোণ, নিচে উপরের পার্টটা হচ্ছে একটা কোণের পার্ট, আর নিচে পেপারের নিচে হচ্ছে আরেকটা কোণের পার্ট। ঠিক আছে, মনে করো একটা পেপার আমি এখানে রাখলাম, পেপারের উপরে থাকবে একটা কোণ, নিচে থাকবে আরেকটা কোণ। এখন যদি কোনো কম্পাউন্ড এরকম হয়, যেমন এই কম্পাউন্ড আমি দেখলাম যে তোমার ব্রিজিং একটা কম্পাউন্ড, এখানে CH2 কোণের মাঝখানে পড়ে গেছে। যদি কোণের মাঝখানে পড়ে তাহলে আমরা জানি পজিটিভ সাইন থাকে, পজিটিভ সাইন মানে এটা শিল্ডেড জোন, মানটা অনেক কমে যাবে। আর এর কোণের আশেপাশে যেই হাইড্রোজেন থাকুক না কেন সেটা ডিশেল্ডেড জোনে পড়বে, মানটা তোমার হচ্ছে সেরকম ভাবেই আসবে, মানে বেশি আসবে। এই লাস্ট পরের কম্পাউন্ডের ক্ষেত্রে খেয়াল করো, এখানে যে ইনার এবং আউটার হাইড্রোজেন যে তোমার আছে, ইনার হাইড্রোজেন কিন্তু খেয়াল করো এই যে কার্বন গুলো আছে, হ্যাঁ, কার্বন গুলোর স্কেলটনের মাঝখানে কিন্তু পড়ছে। কার্বন স্কেলটনের মাঝখানে যদি পড়ে, এই যে কার্বন যে স্কেলটনটা আছে স্কেলটনের মাঝখানে যদি পড়ে, সেক্ষেত্রে আমরা সেটাকে জানি হচ্ছে শিল্ডেড জোন। সেক্ষেত্রে দেখো ইনার হাইড্রোজেন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি -1.8 ppm আসছে, আর যে আউটার হাইড্রোজেন আছে, আউটার হাইড্রোজেন কততে আসছে 8.9 ppm। দেখো কত পার্থক্য, জাস্ট শিল্ডেড এবং ডিশিল্ডেড জোন হওয়ার কারণে। ঠিক আছে, আউটার হাইড্রোজেনে বেশি আসছে, ইনার হাইড্রোজেনটার মান কম আসছে। কেন কম আসছে, যখন ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি পাই ইলেকট্রনগুলো সার্কুলেট করছে, সার্কুলেট করার পর একটা রিং কারেন্ট তৈরি হচ্ছে, রিং কারেন্ট তৈরি হলে একটা ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপি তৈরি হচ্ছে। ডায়াম্যাগনেটিক বলতে বোঝাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডটা অপোজ করে, হ্যাঁ, অপোজ করতে পারে, যেমন অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডকে সে অপোজ করতে পারছে। আর অ্যানিসোট্রপি মানে হচ্ছে অসমতা। কেন অসমতা বলছি, ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ডটা অনেক বেশি কিন্তু বাইরে অনেক কম, এই কারণে বলছি আমি অসমতা, ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপি। তো এই অ্যানিসোট্রপির কারণে কি হচ্ছে, তোমার ভিতরে যেহেতু হাইপ্রোটন গুলো কি পড়ছে, পজিটিভ মানে শিল্ডেড জোনে পড়ছে, অপোজ করছে, যার কারণে তোমার ল্যামার ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে, রেডিও ফ্রিকোয়েন্সি কম অ্যাবজর্ব করছে। আর আউটার হাইড্রোজেন গুলো কি করছে, ম্যাগনেটিক ফিল্ডটা বেশি অনুভূত করছে, ডিশেল্ডেড জোনে পড়ছে, আলটিমেটলি রেডিও ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্পশনটাও বেশি হচ্ছে। এই কম্পাউন্ডের ক্ষেত্রেও একই, তোমার এখানে কি হচ্ছে দেখো, 3 ডাইমেনশনালি চিন্তা করলে দেখো এই হাইড্রোজেনটা একদম রিং কারেন্টের উপরে, কার্বন স্কেলটনের উপরে পড়ছে, একদম সরাসরি ডিশেল্ডেড জোনে, যার কারণে মান কি আসছে -1.4। এই প্রোটনগুলো কিন্তু আবার ডিশেল্ডেড জোনে পড়ছে, এই মানগুলো কিন্তু এটা একটু কম আসবে, এটা একটু কমে আসবে, ঠিক আছে, কিন্তু এটা আবার কিন্তু বেশি আসবে, মানে অ্যাজ ইউজুয়াল আসবে, মানে বেশি আসবে বলছি ডিশেল্ডেড জোনে পড়বে না, তার নরমাল ভ্যালু দিবে, কিন্তু এটা কিন্তু কিছুটা শিল্ডেড জোনে কিছুটা কম আসবে মানটা। ঠিক আছে, এভাবে করে একটু চিন্তা করে নিতে হবে। কিভাবে চিন্তা করবা, একটা কোণ এঁকে নিবা, একটা কোণ এঁকে নিবা, ঠিক আছে, কোণ এঁকে নিলে এটা 3 ডাইমেনশনাল চিন্তা করতে তোমার সুবিধা হবে। আচ্ছা, নেক্সট সাইডে চলে যাই, দেখো স্পিন স্প্লিটিং। আচ্ছা, এখানে আমরা জানি যে স্পিন স্প্লিটিং হয়, তাই না, n+1 রুল হয়। যদি নেইবারিং কার্বনে যদি হাইড্রোজেন থাকে, সেক্ষেত্রে আমার হচ্ছে সেই হাইড্রোজেনের সংখ্যা কত সেই অনুযায়ী কিন্তু পাশের যে প্রোটন আছে সেটা কিন্তু স্প্লিট করে, তাই তো। যেমন
এই হাইড্রোজেন যে তোমার মনে করো প্রথম কম্পাউন্ডটা খেয়াল করো, প্রোটন কম্পাউন্ডে প্রথম কম্পাউন্ডের ক্ষেত্রে তোমার এই যে মিথিলিন দুটো প্রোটন আছে আর মিথাইল একটা প্রোটন আছে। তো মিথিলিন প্রোটনের যেহেতু আছে আমি একটা পিক পেতে পারতাম, সিম্পল একটা পিক পেতে পারতাম, আর হচ্ছে মিথাইল প্রোটনের জন্য আরেকটা পিক, তাই তো এরকম পেতে পারতাম। এরকম কিন্তু তোমার আমি পেতে পারতাম, দুইটা সিঙ্গেল পেতে পারতাম, কিন্তু তখন কি হতো আমি কিন্তু মানে ওই নির্দিষ্ট কার্বনে আমি খালি এতটুকু বুঝতে পারছি দুই ধরনের প্রোটন আছে, কিন্তু দুই ধরনের প্রোটন কয়টা কয়টা করে আছে সেটা কিন্তু আমি বুঝতে পারি না, তাই তো। সেখানে কি হয় প্রোটন নাম্বার নেওয়ার সময় পাশের যে হাইড্রোজেন আছে, যেহেতু পার্সোনাল প্রোটনটাও হচ্ছে এনএমআর অ্যাক্টিভ, ঠিক আছে, এনএমআর অ্যাক্টিভ হওয়ার কারণে তোমার দেখা যায় কি পাশের যে একটা নিউক্লিয়াসের যে একটা ফিল্ড তৈরি হয় সেই ফিল্ডটাকে মিথিলিন প্রোটন সেন্স করতে পারে, আবার মিথাইল প্রোটন এই মিথিলিন প্রোটনের ম্যাগনেটিক ফিল্ডটাকে স্পিন স্টেট গুলোকে ফিল করতে পারে, ঠিক আছে, যার কারণে কি হয় একে অপরকে স্প্লিট করে দেয়। কারণ সিগন্যালটা কিরকম আছে, মিথাইল প্রোটনের কিরকম আসবে, ট্রিপলেট আছে, তাই তো আমরা জানি n+1 অনুযায়ী ট্রিপলেট আছে, আর ওর কি আসবে, ওর আসবে হচ্ছে তোমার ডাবলেট আসবে। তো এই যে ডাবলেট ট্রিপলেট, হ্যাঁ ট্রিপলেট কেন আসছে, ট্রিপলেটের ইন্টেন্সিটি কেন এরকম 1:2:1 হচ্ছে, এবং ডাবলেট কেন 1:1 হচ্ছে, কোয়াড্রেট কেন 1:4:4 না সরি 3:1 এরকম কেন আসে, ঠিক আছে, এইগুলা হচ্ছে তোমার আমরা মানে অরিজিন অফ স্পিন থেকে করতে পারবো, এগুলো আমরা এখন এখানে জানবো। আচ্ছা এখানে তোমার সিম্পলি শুধু দেখিয়েছে স্প্লিটিং প্যাটার্ন গুলো n+1 রুল আর কি, an empirical rule used to predict the multiplicity and in conjunction with Pascal's triangle, মানে আমরা কি করি যখন আমরা মাল্টিপ্লিসিটি বের করতে পারি এবং ইন্টেন্সিটি মেজার করি হচ্ছে প্যাসকেল ট্রায়াঙ্গেল থেকে, তাই তো প্যাসকেল ট্রায়াঙ্গেল থেকে কিন্তু আমরা একটা পিকের ইন্টেন্সিটি ট্রিপলেট হলে কত হবে, ডাবলেট হলে কত হবে আমরা কিন্তু সেটা বের করতে পারি, এটাই বলছে splitting pattern of peaks in proton and carbon-13 spectra আমরা বের করতে পারি, states that if a nucleus is coupled to n number of neighboring nuclei that are equivalent, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, that are equivalent, ঠিক আছে, the multiplicity of the peak is n+1, ঠিক আছে, এখানে কথাটা আসলে কি, এখানে n+1 রুলটাই বলেছে, নিউক্লিয়াই দ্যাট আর ইকুইভ্যালেন্ট, হ্যাঁ এখানে বলেছে যে যদি মনে করো এই মিথাইল প্রোটনটা ওকে দ্বারা স্প্লিটেড হবে, তাই তো স্প্লিটেড হয়ে তোমার ট্রিপলেট দিবে, ট্রিপলেট তখনই দিবে যখন এই দুইটা প্রোটন ম্যাগনেটিক্যালি কিংবা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট হবে, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট মানে আমরা কি বলতে কি বুঝি, এই দুইটা প্রোটন আমরা যেটা জানি আইসোক্রোনাস অথবা একই ডেল্টা ভ্যালু দেয় কিনা, যদি একই ডেল্টা ভ্যালু দেয় তাহলে এই দুটো প্রোটন হচ্ছে কি ইকুইভ্যালেন্ট, আর যদি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট বলতে চাই, ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হলে কি হয় নেইবারিং যে প্রোটন আছে এই প্রোটনের সাথে এই প্রোটনের যে কাপলিং কনস্ট্যান্ট, এই প্রোটনের সাথে এই প্রোটনের কাপলিং কনস্ট্যান্ট যদি সেম হয় তাহলে আমি বলবো এই দুটো প্রোটন ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট, আর কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কখন বলবো, যখন এরা আইসোক্রোনাস হবে, আইসোক্রোনাস কাকে বলে, যখন ডেল্টা অথবা কেমিক্যাল শিফট ভ্যালু সেম হয় তখন এটাকে বলা হয় আইসোক্রোনাস প্রোটন, ঠিক আছে। তো যদি ইকুইভ্যালেন্ট হয় ঠিক তখন কিন্তু এই মিথাইল এই দুইটা প্রোটনকে আমি আসলে একটা প্রোটন হিসেবে বিবেচনা করতে পারবো, বিবেচনা করলে তোমার হচ্ছে একইভাবে এই দুইটা একটা মিথাইল প্রোটনকে স্প্লিট করে ট্রিপলেট দিবে, ঠিক আছে। আমি এখন ডিটেইলসে যাচ্ছি, n+1 একটু বলে নিই, দেখো এটা তোমরা সবাই জানো যে তোমার এই কার্বনের ক্ষেত্রে কি আসবে, এই কার্বনের ক্ষেত্রে আসবে ট্রিপলেট, এটা দিবে ডাবলেট, ঠিক আছে। আচ্ছা এখানে জাস্ট তোমার হচ্ছে তোমার HB আর HC, তোমার এখানে যদি H ভিন্ন হতো সেক্ষেত্রে কি হতো, ঠিক আছে, এটা বলে দিচ্ছে। এখানে কি দিচ্ছে তোমার হচ্ছে এই দুইটা প্রোটন ইকুইভ্যালেন্ট হওয়াতে কি দিচ্ছে, সে দিবে হচ্ছে কোয়াড্রেট, তার মানে পাশের যে তিনটা নেইবারিং হাইড্রোজেন এই জন্য 3+1 এরিয়া 4 হচ্ছে তোমার কোয়াড্রেট দিচ্ছে। এখানে কি দিচ্ছে, এখানে কোয়াড্রেট, এখানে তোমার এরিয়াটা বোঝাচ্ছে, ইন্টেন্সিটির সাথে কিন্তু তোমার এরিয়া নাম্বার অফ প্রোটনের ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা এই কম্পাউন্ডটাতে খেয়াল করো, এই কম্পাউন্ডটাতে এই
3 আর 3 6টা প্রোটন কিন্তু ইকুইভ্যালেন্ট হবে, ঠিক আছে? যদি ইকুইভ্যালেন্ট হয় ও কি দিবে, 6টা প্রোটন দিবে হচ্ছে একটা ডাবলেট। ডাবলেটের ইন্টেন্সিটিটা কিন্তু অনেক বেশি হবে, ঠিক আছে? অনেক বেশি হবে। কারণ কি, কারণ হচ্ছে এখানে প্রোটনের সংখ্যা হলো 6, আর এই প্রোটনটা কি দিবে, প্রোটনটা দিবে হচ্ছে তোমার সেপ্টেট, তার মানে 6 + 1 = সেপ্টেট। সেপ্টেট যখন দিবে তখন এটা ইন্টেন্সিটিটা কিছুটা কমে আসবে, কারণ যেহেতু মাত্র একটা হাইড্রোজেন সেপ্টেট দিচ্ছে। সেপ্টেটকে আমরা আসলে মাল্টিপ্লিটি বলি, তো ওটা কোনো ডিফারেন্ট করে না। সাধারণত 5-এর উপরে গেলেই আমরা এটাকে মাল্টিপ্লেট ধরে নিই, কারণ তখন আর ডিফারেন্সিয়েট করা যায় না, ঠিক আছে? আচ্ছা, অরিজিন অফ স্পিন স্প্লিটিং কেন হচ্ছে দেখো। এখানে মেইন কথাটা হচ্ছে যে যখন একটা নিউক্লিয়াস, হ্যাঁ, একটা স্পেসিফিক নিউক্লিয়াস যখন রিড করে, তখন কি হয়, নেইবারিং যে হাইড্রোজেন গুলো আছে তার স্পিন স্টেট প্লাস হাফ নাকি মাইনাস হাফ, এটা আমি যেটাকে রিড করছি, যেটা এক্সামিন যে প্রোটনটা, সেটা কিন্তু সেন্স করতে পারে, অথবা নেইবারিং যে প্রোটন গুলো আছে তাদের স্পিন স্টেটটাকে অবজার্ভ করতে পারে। অবজার্ভ করে তার একটা নিজস্ব একটা অবজার্ভ করে তার সাথে কাপল করে একটা ফাইনাল একটা পিক দেয়, ঠিক আছে? একটু পড়ি দেখো। দ্য হাইড্রোজেন অন কার্বন এ কম্পাউন্ড আসলে কিরকম, RCA। আমি তোমাকে এখানে আর বলতে আসলে অন্যান্য বোঝাচ্ছে, জটিল করে নাই আর কি। কম্পাউন্ড হচ্ছে এরকম, এটা এই কম্পাউন্ড যদি হয়, আমরা জানি দেখো CaCb, ঠিক আছে? মনে করো দুইটা ভিন্ন ভিন্ন প্রোটন, দুইটা প্রোটন এক না, তার মানে কি আর গুলো হচ্ছে ডিফারেন্ট। দুইটা কিন্তু কি দিবে, ডাবলেট দিবে। এখন ডাবলেট দিচ্ছে কেন এই প্রোটনটা? আমি যখন মনে করো আচ্ছা আমি একটু পড়ে নিই দেখো। দ্য হাইড্রোজেন অন কার্বন A can sense the spin direction of the hydrogen on carbon B। হ্যাঁ, আমি যখন এই হাইড্রোজেনকে অবজার্ভ করছি, তখন HB মানে নেইবারিং জাস্ট পাশের যে কার্বনের যে হাইড্রোজেন কোন কোন স্পিন স্টেটে আছে সেটা কিন্তু সে সেন্স করতে পারে। The chemical shift of proton A is influenced by the direction of the spin in proton B। ঠিক আছে, কেমিক্যাল শিফটটাও কিছুটা তোমার ইনফ্লুয়েন্স হবে, মানে বি এর ডিরেকশন অনুযায়ী, বি এর যে প্রোটনটা আছে সেই প্রোটনের স্পিন স্টেট অনুযায়ী। আচ্ছা, এটা কিছুটা আমি পরে বলবো তোমাকে। যেমন আমার যখন ডাবলেটটা আঁকি, যখন খেয়াল করো, এটা তো ডাবলেট দিবে, ডাবলেট যখন দেয় দেখো একটা পিক, আমি সবসময় একটা জিনিস মনে রাখবো, যখন পিকের মান ধরবা সবসময় একদম মাঝখানে ধরবা, ঠিক আছে? যদি তোমার একটা সিংলেট দিত তাহলে কিন্তু একদম মাঝখান বরাবর একটা সিংলেট আসতো, সেটা না এসে সেটা স্প্লিট করে একটা ডাবলেট দিচ্ছে। মনে করো একটা মাল্টিপ্লিসিটি সাধারণত আমরা একটা রেঞ্জ ধরি, ঠিক আছে? মনে করো 7 থেকে 8 একটা রেঞ্জ, কিন্তু পিক যখন স্পেসিফিক হবে তখন কিন্তু একদম মাঝখানটা ধরতে হবে, কারণ মাঝখান থেকেই তোমার আসলে স্প্রেডিংটা শুরু হয়। আচ্ছা, proton A is said to be coupled to proton B। অবশ্যই কি হয়, এখানে কাপলিং হবে। Its magnetic environment is affected by proton, whether proton B has plus half or minus half। proton B এর কি প্লাস হাফ আছে নাকি মাইনাস হাফ আছে, এটার উপর ডিপেন্ড করবে। এখন কি হয় দেখো, যখন আমি CA যখন অ্যাবজর্ব করে, হ্যাঁ, যখন মানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করে, তখন কি হয়, এক্সেস নিউক্লিয়াস, খেয়াল করো কিন্তু আমার একদম পিছনে চলে যাচ্ছে, এক্সেস যে নিউক্লিয়াস থাকে লোয়ার স্টেট থেকে আপার স্টেটে যায়, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করে, তাই তো? এখন মনে করো অ্যাবজর্ব করার পরে কিন্তু তখন আর প্লাস অফ মাইনাস হাফ স্টেটে নিউক্লিয়াসের ডিফারেন্সটা কিন্তু থাকছে না, তখন কিন্তু এইটা কিন্তু মানে সমান সমান হয়ে যায়, প্লাস হাফ মাইনাস হাফ। কিন্তু সে এত মানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করার পরে যেটা কি হয়, এক্সেস নিউক্লিয়াস গুলো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করে লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে গেল, সাথে সাথে আবার কি হয়, আপার স্টেট থেকেও লোয়ার স্টেটে কিছু নিউক্লিয়াস চলে আসে। তার মানে এটা তোমার যখন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করবে স্যাচুরেশন স্টেটে চলে যায়। যখন অ্যাবজর্পশন হয়ে যায়, খেয়াল করো কিন্তু, যখন অ্যাবজর্পশন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করে ফেলছে, স্যাচুরেশন স্টেটে চলে যাচ্ছে, তার মানে কাছাকাছি তোমার হচ্ছে
এত দ্রুত তোমার হচ্ছে আপ ডাউন করে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করে, যেহেতু এনার্জি পেয়েছে এত দ্রুত আপ ডাউন করতে থাকে, যখন কি হয় এনএমআর আর কি করতে পারে না, এটাকে রিজলভ করতে পারে না। মানে হচ্ছে এখানে একটা সিঙ্গলেট পিক আসার কথা ছিল, কিন্তু কি হয় পাশের যে নেইবারিং প্রোটনটা আছে প্রোটনের কিন্তু সে কিন্তু তখন দেখো যখন এইচ এ এবং এইচ বি যেহেতু ভিন্ন, ওরা কিন্তু একই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করবে না। তাহলে মনে করো এখানে তোমার যদি আমি ধরি মনে করো 240 হার্টজে তোমার হচ্ছে অ্যাবজর্ব করলো, 240 হার্টজে, কিন্তু এ তখনও কিন্তু রেজোনেন্সে যায়নি। রেজোনেন্সে না যাওয়ার কারণে কিন্তু ওর এই যে এইচ বি দুটা স্প্রিং স্টেট তৈরি হচ্ছে, প্লাস অফ মাইনাস অফ কিন্তু থাকছে। ম্যাগনেটিক ফিল্ডে যেহেতু পুরো কম্পাউন্ডটাই আছে, কম্পাউন্ড থাকলে কিন্তু প্রত্যেকের প্রোটনের একটা প্লাস অফ মাইনাস অফ স্টেট থাকে। স্টেট থাকার কারণে কি হচ্ছে, স্টেট থাকার কারণে তোমার হচ্ছে এই প্রোটনটা এই যে এর দুইটা স্টেট সেন্স করতে পারছে। সেন্স করতে একটা কি হচ্ছে প্লাস হাফ, হ্যাঁ, যেটা হচ্ছে অ্যালাইন্ড উইথ দ্য ফিল্ড হচ্ছে, আর একটা হচ্ছে মাইনাস হাফ। হ্যাঁ, এখানে তুমি দেখাচ্ছি, দেখো এক্স টাইপ ওয়াই টাইপ মলিকুল দিয়ে বলা হচ্ছে এখানে। এই যে এইচ এ তোমার যেহেতু এইচ আমি বলি এইচ এ যখন আমি অবজার্ভ করছি আমি কিন্তু বলছি আসলে নেট কোনো স্পিন স্টেট তখন আর থাকছে না অবজার্ভ করে ফেলার পরে। এই কারণে যে কোনো একটা স্পিন স্টেট ধরে নিয়েছে প্লাস হাফ। প্লাস হাফ যদি থাকে তোমার প্লাস হাফ একসাথে একটা কম্বিনেশন হবে, আবার প্লাস হাফের সাথে মাইনাস হাফের একটা কম্বিনেশন হবে। কম্বিনেশন হলে দেখা যাবে দুই ধরনের কম্বিনেশন হয় এবং সমান সমান, কারণ এইচ বি প্রোটনের যে তোমার স্পিন স্টেট থাকবে, স্পিনের যখন যেহেতু তোমার হচ্ছে তখন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করেনি, তার কারণে কি হবে প্লাস হাফ এবং মাইনাস হাফের স্টেট সমান সমান হবে। এ কারণে আমরা দুটা সমান ইন্টেন্সিটির একটা ডাবলেট পাবো, একটা প্লাস হাফের জন্য একটা মাইনাস হাফের জন্য। মাইনাস হাফের জন্য কোনটা, মাইনাস হাফ যেহেতু তোমার হচ্ছে কি অপোজ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এই কারণে মাইনাস হাফেরটা কিছুটা কমে আসবে, শিল্ডের জোন হবে। আর প্লাস হাফ জন্য সেটা আমরা একটু বেশি পাবো, এটা হচ্ছে প্লাস হাফের জন্য পাচ্ছি আর এটা হচ্ছে মাইনাস হাফের জন্য। কিন্তু আলটিমেটলি কিন্তু মাঝখান বরাবর একটা পিক আসার কথা ছিল, সেটা স্প্লিট হয়ে আমরা একটা ডাবলেট পাচ্ছি। কারণ যেহেতু নেইবারিং যে প্রোটনটা আছে, নেইবারিং প্রোটনের সংখ্যা হচ্ছে একটা প্রোটন যেহেতু আছে, একটা প্রোটনের স্পিন স্টেট দুইটা হতে পারে, দুইটার সমান সমান স্পিন স্টেট থাকবে, যার কারণে আমি একটা সমান ইন্টেন্সিটির একটা ডাবলেট পাচ্ছি। আমি একটু পড়ি, দেখো ডাজ প্রোটন এ অ্যাবজর্ব at a slightly different chemical shift value in X type molecules than in Y type molecule। মানে X টাইপে কি হয় একটু বেশি আসে আর Y টাইপে একটু কম আসে, হালকা একটু। In fact, in X type molecule a proton is slightly deshielded, ঠিক আছে, deshielded হয়, মানে তোমার যেহেতু তোমার অ্যালাইন করে যাচ্ছে deshielded হচ্ছে, খেয়াল করো, because of the field of B is aligned with the applied field and its magnetic moment and মানে অ্যাডেড হচ্ছে, আমি তো অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি এর সাথে অ্যাডেড হচ্ছে, কারণ রিলেশনটা একই দিকে দিচ্ছে। ইন ওয়াই টাইপ মলিকুলস প্রোটন এ ইজ স্লাইটলি শিল্ডেড, কিছুটা কমে যায়, কারণ এখানে যেহেতু তোমার অপোজ দ্য ম্যাগনেটিক ফিল্ড, কিছুটা তার মানে অনুভূত যে মানটা হয় সেটা একটু কমে আসে। উইথ রেসপেক্ট টু হোয়াট ইটস কেমিক্যাল শিফট would be in absence of coupling, ঠিক আছে, তার মানে in absence of, যদি কাপলিং না থাকতো, কাপলিং না থাকলে কি হতো মাঝখান বরাবর আসতো, ঠিক আছে, কাপলিং হওয়ার কারণে কি হচ্ছে প্লাস হাফের সাথে কাপলিং করার কারণে একটু মানটা বেড়ে যাচ্ছে আর মাইনাস হাফে করার কারণে একটু কমে আসছে, যার কারণে আমরা যেহেতু নেবারিং তখন একটা আমি n+1 রুল অনুযায়ী ডাবলেট পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, why the intensity of doublet is 1:1? Since in a given solution there is approximately equal number of X and Y type molecule, তার মানে কি যখন আমি যেটা বললাম যখন আমি একটা মলিকুল নিব, হ্যাঁ মলিকুল যখন একটা স্পেসিফিক প্রোটন যখন রেজোনেন্সে যাচ্ছে তখন কিন্তু সিবি রেজোনেন্সে যাচ্ছে না, তখন কিন্তু প্লাস হাফ এবং মাইনাস হাফ স্পিন স্টেট কিন্তু সমান সমানই থাকে, তাই তো, নিউক্লিয়াস ভিন্ন ভিন্ন থাকে কিন্তু প্লাস হাফ স্টেট এবং মাইনাস হাফ স্টেট কিন্তু সমান সমান থাকে। এই কারণে তোমার হচ্ছে সমান সমান থাকার কারণে তোমার পিকের ইন্টেন্সিটিটাও সমান হয়। Two absorption of nearly equal intensity are observed for proton A. The resonance of proton A is said to have been split by proton B. তার মানে কি প্রোটন এটা প্রোটন বি দ্বারা স্প্লিটেড হয়েছে, ভেঙে দিয়েছে, তার মানে প্রোটন এ কিন্তু একটা সিঙ্গলেটই দেওয়ার কথা ছিল একদম মাঝখান বরাবর, সেটা না দিয়ে একটা
ডাবলেট দিচ্ছে। কার কারণে? কারণ পাশের কার্বনে শুধুমাত্র একটা নেইবারিং প্রোটন আছে, নেইবারিং প্রোটনের স্পিন স্টেট দুইটা, প্লাস হাফ মাইনাস হাফ। প্লাস হাফের সাথে যখন তোমার অ্যালাইন করে যাচ্ছে, যেহেতু অ্যালাইন করলে মানটা একটু বাড়ছে, আর মাইনাস হাফের সাথে যেহেতু অপোজ দ্য ফিল্ড, মানটা একটু শেডেড জোনে যাচ্ছে, মানটা একটুখানি কমে যাচ্ছে। ঠিক আছে, এটা কি বলছে তোমার হচ্ছে স্পিন স্পিন স্প্লিটিং। এই স্পিন স্পিন সাথে একটা স্প্লিটিং হচ্ছে এবং আমরা মাল্টিপ্লেট পাচ্ছি, তাই তো? এই কারণে আমরা এটাকে বলছি স্পিন স্পিন স্প্লিটিং। সবাই বুঝতে পারছো তো? এই দেখো, কেমিক্যাল শিফট অফ প্রোটন এ ইন এক্স টাইপ মলিকুল। এক্স টাইপ মলিকুল প্লাস হাফের সাথে তোমার হচ্ছে যেখানে কাপল করে, ঠিক আছে, যেখানে ডিশিল্ডেড হয় মানটা একটু বেশি আসে, একদম মাঝখানে বরাবর একটা মেইন মানে সিগন্যালটা আসার কথা ছিল না, এসে আমরা পাচ্ছি কি দুইটা ডাবলেট। আর এখানে কি, যেখানে এই প্রোটনটা এইচ বি এর মাইনাস হাফের সাথে যখন কাপলিং করছে তখন আমরা পাচ্ছি 1:1, তখন ইয়া কি হচ্ছে 1:2, কারণ হচ্ছে দুটো স্পিন স্টেটের মানে পার্সেন্টেজ সমান সমান। হ্যাঁ বলো। ওদের 11:30 সময় ক্লাস আছে, হ্যাঁ হ্যাঁ, তোমরা এই পয়েন্ট বুঝতে পারছো না আগে সেটা বলো। এই স্পিন 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 বুঝতে পেরেছো তোমরা সবাই? ম্যাম এটা একটু কঠিন ম্যাম। না আমি এই পর্যন্ত বুঝলাম কঠিন, আমি এই পর্যন্ত বুঝালাম, এটুকু বুঝতে পারো নাই? এখনো 6 মিনিট বাকি আছে। আজকে আর নতুন টপিকে যাব না, কারণ এখানে তোমার হচ্ছে 1:2:1, 1:2:3 মানে এগুলো কিন্তু ছিল। এটা আজকে এখন আর যাবো না। এখন তুমি বলো যে 1:1 টা অ্যাটলিস্ট বুঝতে পেরেছো কিনা? এটা কিন্তু পরীক্ষায় আসবে, আমি তোমাদের বলে দিলাম। ম্যাম আবার একটু রিপিট করেন না। এইখানে তোমার মনে করো যে তোমার নেইবারিং প্রোটন থাকে, তাই তো? এখানে যেটা হয় তোমার, আমি যদি এইচ এ এবং এইচ বি, এখানে এই কম্পাউন্ডটা খেয়াল করো, এই কম্পাউন্ডে কয় ধরনের দুইটা প্রোটন আছে না? দুইটা প্রোটন কি করবে? এই আরেক কথা বাদ দাও, এইচ এ এবং এইচ বি আমাকে বলে দিচ্ছি তার মানে দুইটা ভিন্ন ভিন্ন প্রোটন। এইচ এ ডাবলেট দিবে কারণ নেইবারিং প্রোটন পাশে কার্বনে তোমার হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা এক যদি হয় n+1 রুল অনুযায়ী 1+1 = ডাবলেট দিচ্ছে, ঠিক আছে? 2 থেকে আমরা ডাবলেট পাচ্ছি। তো এখানে এইচ বিও কিন্তু ডাবলেট দিবে। এখন কথা হচ্ছে তোমার ডাবলেট কেন দিবে? ডাবলেট অরিজিন অফ স্পিনিং বলতে কি বোঝায়, ডাবলেট কেন আসছে? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে 1:1 কেন ডাবলেট দিচ্ছে, 1:2 তো ডাবলেট দিতে পারতো, ঠিক আছে? এখন আমি শুধুমাত্র ডাবলেটের কথা কিন্তু বলবো। ডাবলেট যখন হবে তখন পাশে একটা হাইড্রোজেন থাকবে। যখন এইচ এটা যেই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করবে, এইচ বি কি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করবে? তা কিন্তু করবে না, কারণ দুটো প্রোটন কিন্তু ভিন্ন। আমরা জানি যদি এরকমই হতো তাহলে তো আমি কোনো প্রোটন রিড করতে পারতাম না, তাই না? তো সেক্ষেত্রে এইচ এ কে যখন রেজোনেন্সে চলে যায়, রেজোনেন্সে চলে গেলে আমরা যখন কি বলছি মনে আছে কিনা তোমাদের? যখন এক্সেস নিউক্লিয়াস থাকে, সেই এক্সেস নিউক্লিয়াসটাই কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করে লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যায়। যখন এক্সেস মনে করো 5-6টা নিউক্লিয়াস আছে, সে অ্যাবজর্ব করলো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করলো, লোয়ার স্টেট থেকে আপার স্টেটে চলে গেলে কি হবে? তাহলে সমান সমান হয়ে গেল না লোয়ার স্টেট এবং আপার স্টেটে ইলেকট্রন নিউক্লিয়াস সংখ্যা সমান হয়ে গেল না? এইচ এর ক্ষেত্রে যখন এইচ এ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করে ফেলে তখন এইচ এটা আসলে তোমার স্পিন স্টেট সমান হয়ে যায়, ঠিক আছে? স্পিন স্টেটে নিউক্লিয়াস সংখ্যা সমান, যার কারণে ওর একটা স্পিন স্টেট হিসেবেই কল্পনা করা যায়। যে কারণে দেখো এখানে শুধুমাত্র প্লাস হাফ ধরে আছে, ঠিক আছে? আর যদি এইচ বিটা আমি খেয়াল করি, এইচ এ যখন অ্যাবজর্ব করছে, এইচ বি কিন্তু তখনও অ্যাবজর্বশনে যায়নি। না গেলে কি হবে, এইচ বি দুইটা স্পিন স্টেট থাকছে, দুটো স্পিন স্টেটের ডিফারেন্সের কারণে তোমার এই যে নিউক্লিয়াসের সংখ্যা আমি যেটা বললাম, যেখানে তোমার একটু মনে করো 2টা, এখানে হচ্ছে তোমার 4টা, 2টা এক্সেস নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? এই যে তোমার ডিফারেন্সের কারণে প্লাস হাফ এবং মাইনাস হাফের টাকে ও এই এইচ এ নিউক্লিয়াসটা সেন্স করতে পারে যে এইচ বির অবস্থাটা কিরকম। নেইবারিং প্রোটনকে সেন্স করতে পারে, বুঝতে পারে যে ওর স্পিন স্টেট কয়টা আছে, এইচ বির স্পিন স্টেট কয়টা আছে। যেহেতু এইচ এখানে একটা, সেহেতু আমরা বলতে পারছি এখানে দুইটা স্পিন স্টেট, একটা মাইনাস হাফ একটা প্লাস হাফ। তো এই এইচ এ নিউক্লিয়াসটা কি করে, একবার প্লাস হাফের সাথে কাপল করে, একবার মাইনাস হাফের সাথে কাপলিং করে। কাপলিং করলে কি হয়,
প্লাস হাফের সাথে যখন কাপলিংটা করে, প্লাস হাফ মানে কি, আমরা প্লাস হাফ মানে আমরা বুঝি সেটা হচ্ছে অ্যালাইন্ড উইথ দ্য ফিল্ড। প্লাস হাফ স্টেটটা কিন্তু অ্যালাইন্ড উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড থাকে, আমি যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি তার সাথে একই দিকে থাকে। আর মাইনাস হাফটা কি হচ্ছে অপোজ দ্য ফিল্ড। তো যখন অ্যালাইন্ড উইথ দ্য ফিল্ড হচ্ছে তখন কি হচ্ছে, এইচ এটার কি তোমার হচ্ছে কিছুটা হলেও অল্প একটু বেশি, মানে মনে করো অল্প একটা পর্যন্ত, একটা প্রোটনের কয়টা স্পিন স্টেট থাকে, মানে কতগুলো নিউক্লিয়াস থাকে। তার মানে কি হচ্ছে, যখন আমি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি খুব অল্প পরিমাণে এইচ এটা একটু বেশি অ্যাবজর্ব করে, মানে স্প্লিটেড হয়ে যায়। কেন স্প্লিটেড হয়ে যাচ্ছে? কারণ দুইটা স্পিন স্টেট আছে, দুইটা স্পিন স্টেট সমান সংখ্যক আছে, সমান সংখ্যক থাকার কারণে আমি 1:1 পাই। হ্যাঁ, প্লাস হাফ একবার এই এইচ কে স্প্লিট করে, মাইনাস হাফ একবার স্প্লিট করে দেয়, যার কারণে আমি হচ্ছে একটা সিঙ্গলেট না পেয়ে আমি হচ্ছে একটা ডাবলেট পাই। সমান ইন্টেন্সিটির মানে হচ্ছে ইন্টেন্সিটি সমান থাকবে, হাইট সমান থাকবে, একটা ডাবলেট আমি পাই, 1:1 এ একটা ডাবলেট পাচ্ছি। একবার হচ্ছে এটা হচ্ছে প্লাস হাফের জন্য, আর এটা হচ্ছে মাইনাস হাফের জন্য। আমরা জানি প্লাস হাফ হলে একটু ডিশেল্ডেড জোনে যায়, আর মাইনাস হাফ হলে একটু শিল্ডেড জোনে যায়, যার কারণে একটা একটু মানে মেইন সিগন্যালের একটু আগে পাবো আর একটু পরে পাবো। ঠিক আছে, এখান থেকে তোমার হচ্ছে আসলে স্প্লিটিংটা আসে। কিভাবে স্প্লিটিংটা আসলো? এইচ বি যেহেতু স্পিন স্টেট তোমার হচ্ছে বিভক্ত হয়ে যাচ্ছে দুইটা স্পিন স্টেট, এই কারণে আমি দুইটা সিগন্যাল পাচ্ছি, মানে ডাবলেট পাচ্ছি। এখানে যদি মনে করো আরেকটা প্রোটন থাকতো, এখানে আর না থেকে যদি আরেকটা প্রোটন থাকতো, সেক্ষেত্রে কি হতো, আমি পেতাম ট্রিপলেট, তাই তো? দুইটা প্রোটন থাকলে আমার জানি হচ্ছে ট্রিপলেট পাই। ট্রিপলেট পেলে তখন কি হচ্ছে, তখন কিন্তু 1:2:1 হচ্ছে। এটার ইকুয়েশনটা আবার ডিফারেন্ট, আমরা নেক্সট ক্লাসে পড়া দিব। ঠিক আছে, তোমরা একটা কাজ করবা আজকে, তোমাদের সবার কাজ হচ্ছে, পাভিয়ার বইটি সবার কাছে আছে সফট কপিটা, সবাই একটু আজকে অরিজিন অফ স্প্রিংটা রিডিং করবা। রিডিং করে দেখবা যে কোথায় কোথায় বুঝো না। কালকে যেহেতু ক্লাস আছে, কালকে ক্লাসে আমাকে যাদের প্রবলেম আমাকে বলবা। অবশ্যই তোমার এই কাজটা করবা, না করলে কিন্তু আমি কিন্তু পড়ায় চলে যাবো, বলে দিলাম। আমি তোদের বারবার সুযোগ দিচ্ছি, আজকে সবাই পাভিয়ার বইটা পড়বা, অথবা কালসি বই, না কালসি বইটা নাই, এটা পাভিয়ার বইটা ভালো মতন পড়ে বুঝে যেখানে যেখানে বুঝো না আমাকে বলবা, কালকে আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। আবার আশা করি আজকে ক্লাস পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আবার 1:2:1 কেন আসলো এটা পড়বো। ঠিক আছে, আজকে কাজ শেষ করে দেই।